বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং আমার ডানে রয়েছেন সাংবাদিক কলামিস্ট হাসান মামুন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার আজিজুল বারী হেলাল, আমরা শুরুতে শুনেছিলাম যে বিএনপি খুব একটা মেগা প্রকল্পের দিকে মনোযোগ দেবে না বা আপাতত কোনো আগ্রহ নেই, কারণ অন্য অনেক কিছু অ্যাড্রেস করবার আছে। কিন্তু ইদানিংকাল আমরা নানান মন্ত্রীর মুখে, নানান জনের মুখে নানা মেগা প্রকল্পের কথাও শুনছি এবং সর্বশেষ আমরা দেখলাম যে পদ্মা ব্যারেজ প্রকল্প, এটাও প্রায় 35-36 হাজার কোটি টাকার, সেটাও অনুমোদন হয়েছে। নিঃসন্দেহে মেগা প্রকল্প দরকার আছে, অপ্রয়োজনীয় আমি বলছি না, বাট আমি একটু আপনাদের থেকে বুঝতে চেয়েছি আসলে অগ্রাধিকার কি, মানে 17 বছর, আপনাদের ভাষায় 17 বছর জঞ্জাল থেকে মুক্ত হবার জন্যে এবং যে আর্থিক অবস্থার মধ্যে আছি সব মিলিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকভাবে অগ্রাধিকার কি? এবং অন্তত প্রথম, আমরা তো আগে হানিমুন পিরিয়ড 100 দিন, 90 দিন নানানভাবে বলতেন, তখন আপনারা নিজেরাই এটা ডিসাইড করেছেন যে হানিমুন শব্দটা ব্যবহার করেননি, 180 ডেইজ, 180 দিনের মধ্যে বা 6 মাসের মধ্যে অনেক কিছু করবেন। প্রধানমন্ত্রী মন্ত্রীদের একটা সতর্ক বার্তাও প্রথম সভায় দিয়ে দিয়েছেন যে 180 দিন পর তিনি পুনর্মূল্যায়ন করবেন সবার কাজকর্ম। সো আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে সার্বিক বিবেচনা থেকে বিএনপি নেতৃত্বাধীন তার মিত্রদের সহ যে সরকার, সেই সরকারের অগ্রাধিকার কি? ধন্যবাদ জিল্লু ভাই। আমি আমার বক্তব্য শুরু করতে চাই যে আমরা সর্বজন বিদিত একটা প্রবাদ আছে যে নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না। এখন হানিমুন পিরিয়ড যেটা বলছেন, আমাদের সরকার কিন্তু এবার হানিমুন পিরিয়ড বলেছি যে আপনারা বলেন, আমরা বলেনি এবং সেই অবস্থাও নেই, কারণ বলেছেন যে আমরা উত্তরাধিকার সূত্রে একটা ডিভাস্টেড ইকোনমিক্স, একটা সামাজিক নৈরাজ্য, গণতন্ত্রের বাজে অবস্থা, তারপরে আবার আমাদের সামনে চ্যালেঞ্জ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আছে, তার কিছু আইনি জটিলতা, কিছু কর্মসূচি, এগুলো সব কিছু আছে। আমাদের প্রথম টার্গেট ছিল যে দেশের আইন শৃঙ্খলাকে উন্নতি করা। আপনারা দেখেছেন যে এখন আর আপনার ওই যে পুলিশ বাদী হয়ে মামলা বা অযথা হয়রানি মামলা, রাজনৈতিক মামলা, এই সরকার থেকে এরকম কোনো চোখে পড়ার মতো কিছু নেই। হয়তো আপনারা বলবেন যে ওই যে কার্টুন এঁকেছে কারা, এইসব বিষয়ে বললে হয়তো আমি উত্তর দেব। আরেকটা বড় চ্যালেঞ্জ আমাদের সামনে অর্থনীতি, এই যে ফ্রাজাইল যে ইকোনমিক্স, এইটাকে ভাইব্রেন্ট করে এবং এটাকে সচল করা। মেগা প্রকল্প আমরা করব না, কিন্তু প্রয়োজন দেখেন আপনি যে ফারাক্কা বাঁধ, এই ফারাক্কা বাঁধের চুক্তি 96 সালে করা হয়েছিল, 26 সালের এখন কিছুদিনের মধ্যে মানে শেষ হবে। এখন ফারাক্কা বাঁধ তো আমাদের জন্য একটা মরণ ফাঁদ। গঙ্গা চুক্তির কথা বলছেন? গঙ্গা চুক্তি 12 ডিসেম্বর শেষ হবে। গঙ্গা চুক্তিটাই তো ফারাক্কা বাঁধের কতটুকু পানি আসবে, কতটুকু আসবে না, এই চুক্তিটা শেষ হয়ে যাচ্ছে। এবং এই চুক্তিটা ছিল একটা কাগজে কলমের চুক্তি, এটা কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন ছিল না। 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে চুক্তি করেছিল, সেটা আপনি যদি আজও বহাল থাকতো তাহলে কিন্তু আমাদের এই হয়তোবা গঙ্গা ব্যারেজের প্রয়োজন হতো না। এখন যেহেতু গঙ্গার পানি আপনার আন্তর্জাতিক নদী, এই আন্তর্জাতিক নদীর পানি আপনি কূটনীতি দিয়ে হোক, আন্তর্জাতিক আইন দিয়ে হোক, আপনি যে কতটুকু পারবেন আমরা সবাই সেটা বুঝি, কিন্তু সেটাকে তো মোকাবেলা করার জন্য আমাদেরও কিছু করার দরকার। এখানে বিশেষজ্ঞগণের মত, বহুদিন ধরে এই প্রকল্পটা কিন্তু আজকের হঠাৎ করে আসা প্রকল্প না, যে গঙ্গা ব্যারেজ, গঙ্গা বাঁধ প্রকল্প, বিশেষ করে জলাধার নির্মাণ, পদ্মা ব্যারেজ, জলাধার নির্মাণ, যে বৃষ্টির মৌসুমে আপনার পানি ধরে রাখা, বন্যার পানি ধরে রাখা, বিশেষ করে ওরা যখন বাঁধগুলো ছেড়ে দেয়, স্লুইস গেটগুলো ছেড়ে দেয়, তখন সেই পানিগুলো যদি আমরা রিজার্ভ করতে পারি, বিভিন্ন খালে ঢুকিয়ে দিতে পারি, বিভিন্ন বিলে ঢুকিয়ে দিতে পারি, নদীগুলোকে যদি খনন করতে পারি, তো গঙ্গা ব্যারেজ হলে এখানে কিন্তু আরেকটা জিনিস আমি দেখলাম, বিদ্যুৎ উৎপাদন হবে। এটাও কিন্তু একটা বিরাট দিক।
এখন কিছু কিছু আমি আরেকটা টকশো দেখলাম, কিছু কিছু বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন যে যে প্রায় 135 বা 65 কিলোমিটার জায়গা আপনার সাবমার্সড হবে, এই 165 কিলোমিটার জায়গায় জীববৈচিত্র্য ডিসপ্লেসড হবে। তখন আপনি অর্থনৈতিক হিসাব কষে দেখতে হবে যে আসলে কতটুকু জীববৈচিত্র্যের ফলে আপনার ইকোনমিক ধ্বংস হলো, আর এই পানি ধরে রাখার ফলে আপনার সেচ কাজ এবং ভূগর্ভস্থ পানির স্তর আমাদের নিচে নেমে যাচ্ছে। আপনার পুকুর, জলাশয়, নদী, খালে পানি থাকলে এই পানিগুলো কিন্তু হরাইজন্টালি চোয়াই বিভিন্ন আপনার ভূগর্ভে যায়। আমাদের দেশে যে পানির স্তর অনেক নিচে নেমে গেছে, ঢাকা শহরে তো প্রায় কয়েক মিটার, মনে হয় 22 কি 23 মিটার নিচে নেমে গেছে, মানে ভূমিধস যে কোনো সময় হতে পারে। এবং নিচের পানি আমরা যে খাই এটাও তো ভালো না। যাই হোক, এই গঙ্গা ব্যারেজটা আমাদের, পদ্মা ব্যারেজটা এটা আমাদের দেওয়া উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং সরকারও দেখলাম টেকনিকে এই প্রজেক্টটা পাশ করেছে। এটা কিন্তু বহুদিনের আগের একটা প্রজেক্ট। শেখ হাসিনা বলেছিল যে এর কারিগরি ত্রুটি আছে, এর টেকনিক্যাল ত্রুটি বিচ্যুতি, এটা তিনি মতলববাজি করে বলেছিলেন, যে কোনো কারণেই মতলববাজি করে বলেছিলেন। এখন আমাদের এই ফারাক্কা বাঁধের যেহেতু এটা শুরু হওয়া ডিপ্লোম্যাটিক্যালি বা ইন্টারন্যাশনাল আইন দিয়ে হওয়া আমার মনে হয় না খুব একটা সম্ভব। সুতরাং এখানে এই ব্যারেজটা আপনার দেওয়া প্রয়োজন। যেমন রোহিঙ্গাদের সব দেখেন, আপনি রোহিঙ্গাকে কখনো ডিসপ্লেস করতে পারবেন? আমার তো মনে হয় না। আন্তর্জাতিক আইন বলেন, আপনি আলোচনা বলেন, আসিয়ানকে যোগ করেন, যাই করেন। আমি মাঝে ওই এলাকায় গিয়েছিলাম, এনডিসির একটা কোর্সে আমাদের দেখাতে নিয়ে গেছিলাম। আমি তো অবাক দেখে যে আপনার উখিয়া টেকনাফে 15 লাখ রোহিঙ্গা আছে সরকারি হিসাব মতে, কিন্তু আমাদের ওই জায়গার জনগণ বলল 15 লাখের উপরে আছে, আর আপনার বাংলাদেশিরা আছে 4.5 লাখ। তো ওই ল্যান্ডটাকে আর আপনার থাকে, ওই সিকিউরিটি কনসার্নটা কীভাবে আসে আমাদের সার্বভৌমত্বের উপরে হোক আর আপনাদের আইনশৃঙ্খলা রক্ষাকারীর উপরে, ওদেরকে ডিসপ্লেস করতে হবে। তার জন্য আপনাকে কী করতে হবে? আপনাকে কিন্তু সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে। আমি জিজ্ঞেস করলাম যে 1978 সাল এবং 1992 সালে আমরা কিন্তু মিলিটারিলি থ্রেট করে এই রোহিঙ্গা আসা বন্ধ করেছিলাম, গল্পটা আমরা সবাই জানি। তো এই প্রশ্ন আমি ওইখানে এরিয়া কমান্ডারকে করেছিলাম। তো উনি আমাকে বলল, এবং আরও যে আমাদের মিলিটারি অফিসাররা ছিল তারা বলল যে আমাদের যে এখন সামরিক শক্তি ইভেন বার্মার থেকেও আমরা অনেক নিচেই চলে গেছি। বার্মার সামরিক শক্তির যে পর্যায়ে, আমরা সে পর্যায়ে না। আমাদের নৌ শক্তিটা আগে অনেক স্ট্রং ছিল, এখন নাকি মানে লেস স্ট্রং দেন বার্মা। সুতরাং আপনি কি করবেন এখন? আপনি বলতে পারেন তাহলে কি আপনি সামরিক খাতে ব্যয় বাড়াবেন? তা আপনার এই তারই 15 লাখ রোহিঙ্গা নিয়ে আপনি থাকেন, এটা 20 লাখ হবে, 25 লাখ হবে। একসময় উখিয়া টেকনাফে বাংলাদেশি খুঁজে পান, বাংলাদেশের সরেও আসতেছে এখানে। ঠিক একইভাবে আপনার ওই দক্ষিণ পশ্চিম অঞ্চলে যেভাবে নদীগুলো শুকিয়ে যাচ্ছে, আমাদের অঞ্চলে তো সব নদী শুকছে। আমরা ছোটোবেলার যে সমস্ত নদী আমরা সাঁতরিয়েছি, নদীতে নৌকা বেয়েছি, সেই সব নদীতে এখন আমি দেখি মানুষ গরুর গাড়ি চালায়, হেঁটে যায়, সাইকেল চালায় যায়। এখন এগুলো দেখলেও তো মনটা খারাপ লাগে। সুতরাং আমাকে ওই আন্তর্জাতিক নদীর যে পানি এবং বৃষ্টির পানি, এইটা এই গ্রাউন্ড মানে সারফেস ওয়াটারের উপর নির্ভর করতে হবে। সুতরাং এই জলাধার নির্মাণটা অত্যন্ত প্রয়োজনীয়। আর বলেন যে আমাদের আরেকটা অ্যাচিভমেন্ট, সেটা হলো যে দেখেন কনসেনসাস কমিটি যে একটা জটিলতা তৈরি করে দিয়ে গিয়েছিল, দিয়ে চলে গেছে, কিন্তু তারা কিন্তু দেশে নেই। এটা যে আমাদের বুঝাই দিবে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, কী করতে হবে, যদিও জুলাই সনদে সব লেখা আছে। এইটাকে আমরা দেখেন রাজনৈতিক দলগুলো নেগোশিয়েট করে স্বাক্ষর করেছেন না, সেটাই বলছি যে আমরা নেগোশিয়েট করে দেখেন সংসদটা চালু করেছি। সংসদটা চালু করাও একটা চ্যালেঞ্জ ছিল, যেহেতু স্পিকার ছিল না। আমাদের সমস্ত রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্যটা, অন্তত সংসদ চালু করার জন্য, এটা একটা আমাদের কৃতিত্ব, আমাদের সকলেরই কৃতিত্ব, সরকার সহ বিরোধী দল সকলেরই কৃতিত্ব। আমরা সংসদটা চালু করেছি, একটা সফল অধিবেশন আমরা শেষ করেছি। প্রায় 25 দিনের মতো অধিবেশনটা চলেছে। এবং এখানে আপনি দেখেন যে জ্বালানি চ্যালেঞ্জ মোকাবেলাটা, এটা কিন্তু আপনাকে একটা ইম্পর্টেন্ট জিনিস।
আমরা যখন কমিটিটা করলাম, দুই দল এক হয়ে 6 জন 12 জনের, আমি তখন দেখলাম জ্বালানি সমস্যার সমাধান। এখন আর মোটরসাইকেলের কিউ দেখেন না, কমিটির সঙ্গে কমিটি করার আপনি দেখেন না, মোটরসাইকেলের কিউ দেখেন না, গাড়ির কিউ দেখেন না। তাইলে এটা কি আমি বলতে পারি না যে আপনারা বলছিলেন যে আমরা নাকি ডিনাই করি যে কোনো কিছু বললে? আমরা আসলে ডিনাই করি না, সত্যটাই প্রকাশ করি। আমাদের তেলের মজুদ আছে, কিন্তু চাহিদা হঠাৎ করে বেড়ে গেল, অথবা কোথাও না কোথাও তথা চাহিদা বেড়ে গেল। এবং আমরা প্রমাণ দিলাম যে আমাদের যে মজুদদারিদের আমরা 8 লক্ষ লিটারের মতো তেল ধরলাম। সুতরাং আমরা এই আন্তর্জাতিক চ্যালেঞ্জটা যে আন্তর্জাতিক যে সমস্যা, এটা আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হতে পেরেছি, এটা আমাদের একটা গুড সাইন। থ্যাংক ইউ। আমি আরো শুনবো আপনার কাছ থেকে, তার আগে একটু সাংবাদিক বিশ্লেষক মিস্টার হাসান মামুনের কাছে শুনি। আপনার কাছে কি মনে হচ্ছে যে সরকারের অগ্রাধিকার, প্রায়োরিটি যেভাবে তারা নির্ধারণ করছেন সেটা ঠিক আছে কিনা, জন আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা, আবার আকাঙ্ক্ষার বাইরেও বাস্তবতা, নেসেসিটি, যেটা মিস্টার হেলাল বলছিলেন, নেসেসিটির সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা? জিল্লুর ভাই, ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমার সহ আলোচক হেলাল ভাইকে শুভেচ্ছা। এই প্রকল্পটা কিন্তু মানে ঝুলেছিল, পদ্মা ব্যারেজ। জি, এটা অন্তর্বর্তী শাসনামলেও একবার উঠেছিল একনেকে, তখন তারা সিদ্ধান্ত নেননি। তো তারা অনেক বিষয়ে আগ্রহ দেখিয়েছেন, যেগুলোতে আগ্রহ দেখানোর কথা না হয়তো, কিন্তু এখানে কেন আগ্রহ দেখাননি সেটা একটা প্রশ্ন। তো যাই হোক, এই সরকার একনেকে এটা পাশ করেছে। তো একটা দাবি কিন্তু ছিল, যারা এ বিষয়ে জানেন বোঝেন তাদের কাছ থেকে, যে একটু আলাপ আলোচনা করা দরকার, মানে অংশীজনদের সঙ্গে। হেলাল ভাইয়ের বক্তব্য চলাকালে আমি মানে সেলফোনে দেখছিলাম, প্রথম আলোতে লিখেছেন ডক্টর নজরুল ইসলাম, উনি মানে একজন সিনিয়র ইকোনমিস্ট এবং পরিবেশ বিষয়ে উনি কাজ করেন। তো উনি বলছেন তার মত যে এটি একটি অপচয়মূলক ও ক্ষতিকর প্রকল্প, স্ট্রং ওপিনিয়ন তার। তো আমি একটু স্ক্রল করে দেখছিলাম যে উনি কী সব আর্গুমেন্ট দিচ্ছেন আর কি। তো একটা আর্গুমেন্ট ওনার বেশ জোরালো। উনি বলছেন যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমের সমস্যা ফেস করার জন্য তো মেইনলি প্রকল্পটা মানে পানি ধরে রেখে ব্যবহার করা, এবং সঙ্গে বিদ্যুৎ উৎপাদন খুব বেশি হবে না, 113 মেগাওয়াট দিক। এটা আমাদের যে বিদ্যুৎ চাহিদা এবং আমাদের যে বিরাট সক্ষমতা ইতোমধ্যে অর্জিত হয়েছে, সেই তুলনায় এটা কিন্তু খুবই সামান্য। তো যাই হোক, এটা একটা বাই প্রোডাক্টের মতো আর কি, মানে পজিটিভ বাই প্রোডাক্ট। তো উনি একটা আর্গুমেন্ট দিচ্ছিলেন যে যদি এই প্রকল্প আমরা বাস্তবায়ন করি, তাহলে ভারত দিক থেকে ভারত বলবে যে তোমাদের সমস্যা তো কিছুটা দক্ষিণ পশ্চিমাঞ্চলে সলভ হয়ে গেছে, সুতরাং আমাদের উপর চাপ দিও না, মানে আমরা নেগোসিয়েশনে একটু পিছিয়ে যেতে পারি। তো পরিবেশবাদীরা কিন্তু অন্যান্য আর্গুমেন্টও দিচ্ছেন, যেমন পরিবেশগত যে প্রভাব, এটা বিবেচনা করা হচ্ছে কিনা। সব প্রকল্পেরই কিন্তু কিছু পরিবেশগত কিছু অ্যাডভার্স মানে প্রভাব পড়ে। তো সেগুলো অ্যাড্রেস করারও ব্যবস্থা আছে, এক্সপার্টরা সেগুলো দেখবেন, সে বিষয়ে আমাদের বক্তব্য দেওয়া ঠিক না। কিন্তু আমার একটা মনে হয় যে এখানে একটু তড়িঘড়ি করা হয়েছে কিনা, সেটা বোধহয় একটু বিবেচনার আছে। আর মানে মেগা প্রকল্প বলা হলেও এটা কিন্তু খুব বড় যে বড় না, 35,000 আমি টাকার মতো। মেগা প্রকল্প শব্দটা ব্যবহার করেছি যে আরো কিছু প্রকল্পের কথা সাম্প্রতিককালে আমরা উচ্চারিত হয়েছে বিভিন্ন কর্তা ব্যক্তিদের মধ্যে। আমরা তো রূপপুরের মতো বিশাল প্রকল্প বাস্তবায়ন করেছি, আমরা পদ্মা সেতু, পদ্মা রেল সংযোগ, ওখানে আরও বেশি খরচ হয়েছে। তো এটা, এবং এটা তো একটা দীর্ঘমেয়াদী প্রকল্প, 2033 সালের মধ্যে এটা হবে। তো সময় আরও বাড়তেও পারে আমাদের প্রকল্প বাস্তবায়নের যে অভিজ্ঞতা। তো তাতে মনে হয় না যে এটা খুব বেশি, যদিও এটা দেশীয় অর্থায়নে হবে আপাতত এই সিদ্ধান্ত, তাই দেখছি নিউজে। তো এটার সামর্থ্য আমাদের আছে, নাই বলা যাবে না, যেহেতু দীর্ঘমেয়াদী প্রকল্প। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকার কোথায় অগ্রাধিকার দিচ্ছে এই বাজেট, সামগ্রিকভাবে সামনে বাজেটও আছে, সামনে বাজেট আছে, বাজেটের মধ্যে মানুষ যেসব ক্রাইসিস ফেস করছে এবং সরকার যেগুলো, বাট আমি যদি এভাবে বলি, বাজেটকে ধরে যেতে আপনি অর্থনীতির মানুষ, আপনি অবশ্যই বলবেন, কিন্তু ধরেন শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা,
নানা রকমের সমস্যা তো আমাদের সোসাইটিতে আছে, পলিটিক্যাল ইস্যুজ আছে, সেই জায়গায় প্রায়োরিটিটা সরকারের কি সেটা একটু বুঝতে চাই। হ্যাঁ, এটা সেজন্য একটা তো হচ্ছে যে পরিবেশ বাদীদের দিক থেকে এক ধরনের প্রেশার থাকবে এটা নিয়ে, কিন্তু আলোচনা শুরু হয়ে যাবে এই প্রকল্প কেন্দ্রিক, আমি সামগ্রিকভাবে জানি। আচ্ছা, আর হচ্ছে যে সেটা বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হবে যে সরকার বাজেটটা কেমন করে, এটা বাস্তবসম্মত হয় কিনা। কারণ নতুন সরকারের প্রথম বাজেট হবে এটা, এবং এটা কিন্তু সংকটকালীন বাজেট। অন্তর্বর্তী সরকার কিছু বিষয় অ্যাড্রেস করার চেষ্টা করেছিল, যেমন মূল্যস্ফীতি তারা কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল, কিন্তু হেলাল ভাই তো বললেন যে, এবং আমিও বলতে চাই যে ইরান যুদ্ধ ঘিরে মূল্যস্ফীতি কিন্তু আবার বেড়েছে। এপ্রিলে তো 9% ছাড়িয়ে 9.4। তো এটা এখন আবার বিদ্যুতের দাম বাড়ানোর একটা মানে প্রস্তাব আছে। এখন আলটিমেটলি সরকার কি সিদ্ধান্ত নেয় এবং কোন পর্যায়ে কি পরিমাণ বাড়ে সেই সব চেষ্টা আছে। সরকার চেষ্টা করবে হয়তো যে যারা কম বিদ্যুৎ ব্যবহার করে তাদের উপর যাতে প্রেশারটা না পড়ে, যারা বেশি বিদ্যুৎ ব্যবহার করে তারা যাতে বেশি পে করে। এটা অনেকটা ওই আয়করের মতো। সরকার কিন্তু বিদ্যুতের বিল এর ক্ষেত্রে ওই আয়কর নীতিটা ইমপ্লিমেন্ট করছে এখন পর্যন্ত। তো প্রস্তাবে আমি সেরকমই দেখলাম যে যারা বেশি বিদ্যুৎ ব্যবহার করবে তারা বেশি পে করবে। আরেকটা হলো যে সরকার তো এর মধ্যে এই যে ঈদ সামনে রেখে ট্রাক সেল শুরু করেছে 720টা ট্রাকে করে, যদিও এটা অপর্যাপ্ত, মানে সারা দেশের যে চাহিদা সেই তুলনায় 2 কেজি করে সয়াবিন তেল, ডাল এবং চিনি 1 কেজি কম দামে 200 টাকা বাঁচে। তো এটা নেয়ার জন্য কিন্তু লোকের কোনো অভাব হচ্ছে না, লোকের ভিড়। এবং এই পরিস্থিতি আমরা দীর্ঘদিন থেকে দেখছি, কারণ উচ্চ মূল্যস্ফীতি তো কয়েক বছর ধরে চলছে। সেই ইউক্রেন ওয়ার থেকে শুরু হয়েছে, এটা আমরা কিন্তু অ্যাড্রেস সেভাবে করতে পারিনি। অনেক দেশ করে ফেলেছে, এমনকি ইন্ডিয়া করেছে, পার্শ্ববর্তী দেশগুলো, আমরা পারিনি। ফলে এই দায়িত্বটা এই সরকারের ঘাড়েও আছে, এটা প্রথমত তাদের দেখতে হবে। আর সরকারকে মানে বিনিয়োগ পরিস্থিতি উন্নত করতে হবে, এর কোনো বিকল্প নাই। বিএনপির কিন্তু একটা অঙ্গীকার আছে যে দেশে 5 বছরের মধ্যে মানে 1 কোটি কর্মসংস্থান তৈরি করা এবং বিদেশে 1 কোটি লোককে পাঠানো 18 মাসের মধ্যে। তো এটা তাদের উপর একটা গুরু দায়িত্ব হিসেবে এসছে, এবং বাজেটে এর মানে প্রতিফলন থাকতে হবে। মানুষ এটা দেখতে চাবে যে সরকার বিশেষ করে কর্মসংস্থান আসলে বিনিয়োগ ছাড়া হবে না, বিনিয়োগ ছাড়া হবে না, এবং বিনিয়োগটা হতে হবে বেসরকারি খাতে। এবং সেক্ষেত্রে সরকারকে মানে ঋণ করে চলার ব্যাপারে একটু সংযত হতে হবে। কিন্তু সরকারের মধ্যে তো ঋণ নেওয়ার প্রবণতা অব্যাহত আছে, যেহেতু রাজস্ব আহরণ পরিস্থিতি সরকার ভালো অবস্থায় পায়নি এবং ভালো করতে পারছে না। এর মধ্যেই দেখা যাচ্ছে যে 1 লাখ কোটি টাকার মতো ঘাটতি, মানে 9 মাসের হিসাবে। তো এই রকম একটা পরিস্থিতিতে আমরা যদি মানে রাজস্ব বাড়াতে না পারি, এবং রাজস্ব বাড়াতে গিয়ে আমরা যদি ওই পরোক্ষ করের উপর নির্ভরশীলতা দেখাই, মানে এই সরকার যদি দেখায়, তাহলে কিন্তু পুরনো ধারাতেই এগোনো হবে আর কি। তো সরকারকে মূলত একটা হচ্ছে যে প্রত্যক্ষ করের উপর নির্ভরশীল হতে হবে, আর কর জালটা বিস্তৃত করতে হবে। মানে যাদেরকে পেলাম তাদের কাছ থেকে চিপে আরও নেব, এটা হলে তো এটা বৈষম্যমূলক হয়ে যাবে। তো বাজেটে, প্রথম বাজেটেই বিএনপি সরকারকে এটা দেখাতে হবে যে তারা মানে মেগা প্রকল্পের বদলে মানে ছোট ছোট কাজ, কিন্তু জনজীবনে যেগুলো ইতিবাচক প্রভাব রাখবে সেই কাজগুলোতে বেশি উৎসাহ দেখাচ্ছে কিনা। যেমন আপনি শিক্ষা স্বাস্থ্যের কথা বললেন, আমরা তো স্বাস্থ্য খাতের একটা জটিল পরিস্থিতি দেখছি, হামকে কেন্দ্র হয়তো আলাদা করে আপনি প্রতিদিনই শিশু মারা প্রতিদিনই। এবং আজকে খবর আছে একটা উদ্বেগজনক যে 50,000-এর বেশি হাম এবং হামের উপসর্গে আক্রান্ত এটা চিহ্নিত হয়েছে, এবং এটা গত বোধহয় 1-1.5 দশকে মানে 4-5টা দেশ সেই তালিকায় বাংলাদেশ ঢুকেছে, ভারতে হয়েছে, এবং সমসাময়িক সময়ে কিন্তু 18, 19, 22, 23 এই সময়ে। তার মানে বিশ্বজুড়েই হামের একটা প্রকোপ দেখা যাচ্ছে, এবং বাংলাদেশও এটা মধ্যে ঢুকেছে, আর এটা হচ্ছে অ্যাড্রেস করতে পারেনি বাংলাদেশ। এই জন্য তো একটা তদন্তেরও উদ্যোগ নেওয়ার কথা বলা হচ্ছে। আজকে দেখলাম এবি পার্টিও একটা দাবি জানিয়েছে যে একটা সর্বদলীয় তদন্ত। তো
জনস্বাস্থ্য বিভাগের সচিব সাহেব একটা সেমিনারে ইভেন বলেছিলেন, ইউনেস্কো পর্যন্ত তো অভিযোগ করেছে অভিযোগ বিগত করেছে, সরকারের অর্থ মানে স্বাস্থ্য উপদেষ্টা তারা বা ওয়ার্ন স্বাস্থ্য করেছিলেন মন্ত্রণালয়ের বিগত সাথে যে সরকারকে যে আপনারা এই যে টিকা সংগ্রহের যে পদ্ধতি, প্রচলিত পদ্ধতিটা পাল্টানোর চেষ্টা করেন না, তাহলে এই সংকট দেখা দেবে এবং টিকাদান কর্মসূচি ব্যাহত হবে, এর ফলে অ্যাডভার্স রিঅ্যাকশন হতে পারে। তো সেটা তো হয়েছে। আমি একটু বাইরে যাব, শিক্ষা নিয়ে আপনি কিছু বলতে চাইছেন না পরের না, পরে মিশাজুল বারিকাল্লাহ। দেখেন, উনি যা বললেন এটা ফ্যাক্ট, সব কিছুই ফ্যাক্ট, কিন্তু অ্যাজ এ গভর্নমেন্ট আমরা কীভাবে ম্যানেজ করছি এটা আপনাকে দেখতে হবে, কেননা উই দ্য গভর্নমেন্ট ডু নট ক্রিয়েট দিস সিচুয়েশন, উই গট ইট ইনহেরিটিক্যালি, আমরা উত্তরাধিকার সূত্রে এটা পেয়েছি, এখন আমরা এটা কীভাবে ম্যানেজ করছি। এখন উত্তরাধিকার সূত্রে পেয়েছেন সেটা সত্যি কথা, কিন্তু আপনাদের এই উত্তরাধিকারের গল্প মানুষ কতদিন শুনবে? কারণ এই কারণে প্রশ্ন, এই কারণে আমি আপনার কথাকে আন্ডারমাইন করছি না, কারণ আগের সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারও এই উত্তরাধিকারের গল্প শুনেছে, তার আগে যারা প্রায় 16-17 বছর ছিলেন তারাও কিন্তু ওই গল্পই শুনিয়েছেন, এবং 17 বছর ধরে ওই 16 বছর ধরে 15 বছর ধরে ওই একই গল্প শুনিয়েছেন। আমি সেটাই বলছি জিল্লু ভাই, দেখেন আমি যদি উত্তরাধিকারের অন্য কোনো বাংলা কথা আমার মাথায় এই মুহূর্তে আসতো, এই জন্য আমি ক্লিশে শব্দটা ব্যবহার করেছি, যে গতানুগতিক এই কথাটা, হয়তো অন্য কোনো শব্দ দিয়ে বললে আপনাদের ভালো লাগতো, কিন্তু এই সমস্যা যেমন হামের সমস্যা কিন্তু 2023 সাল থেকে আপনি টিকাদান কর্মসূচি করেননি, 2023 সাল থেকে টিকাদান কর্মসূচি করেছে, ক্যাম্পেইন করেছে, এর জন্য আবার কিন্তু বিভিন্ন ফটোকার্ড দেখলাম আপনি বিভিন্ন ফেসবুকে ঘুরে বেড়াচ্ছেন, ফ্যাক্ট চেক করবেন। আমি তো আর ফ্যাক্ট চেকার না, আমি তাদের কাছ থেকে যারা পড়েছি বা গল্প শুনে দেখেছি এগুলো ঠিক না। আমরা সবাই জানি 2023 সালের পর থেকে আর এই ক্যাম্পেইনটা হয়নি, তার ফলে আজকে এই যে আউটব্রেকিংটা আপনার এই যে মিডলসের যে আউটব্রেকিং, তার ফলে এখন আমরা এটা ম্যানেজ করছি কিভাবে। আমাদের এখানে পর্যাপ্ত আইসিইউ সাপোর্ট যে নেই, সে আইসিইউর ব্যবস্থা আমরা বৃদ্ধি করছি। আমরা 50 শয্যা বিশিষ্ট যে সমস্ত হাসপাতাল, সেগুলোকে আরও 100-150 যতটুকু আমাদের অর্থনৈতিক সামর্থ্য আছে আমরা উন্নতি করছি। আমাদের হসপিটালগুলোতে আপনার কোনো ওষুধই নেই। আমার মতো 300 এমপি আছে বাংলাদেশে, আমি আমার নির্বাচনী এলাকার 3টা থানা হেলথ অফিস কমপ্লেক্সে আমি যা দেখলাম যে আপনার র্যাবিসের টিকা, জলাতঙ্ক রোগ হয়, কুকুর বিড়ালে কামড়ে, এইটা পর্যন্ত নেই। আপনার স্যালাইনের যে বোতল তার সাথে একটা সেট থাকে আপনার দেওয়ার জন্য, ওই সেটের দাম 5 টাকা কি 6 টাকা, সেটও নেই। জিজ্ঞেস করলাম কেন, কয় আমাদের কাছে দীর্ঘদিন ধরে নেই। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আপনি খাতা কলম খুঁজে দেখবেন যে এগুলো কেনা হয়েছে, মানে কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই। স্বাস্থ্য ব্যবস্থাকে এইভাবে আপনার ডিস্ট্রয় করে দিয়ে আসা হয়েছে। এখন আমরা যদি একটা বড় হসপিটাল তৈরি করি, এটা করতে 5-6 বছর লাগবে, তাই না? অনেক টাকা খরচ হবে। আমরা দেখেন তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিয়েছি যে PPP, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যে আমাদের সরকারি হসপিটাল 40টা বেড আছে, ওটা অকুপাইড, আরও 20 জন রোগী বাকি আছে, যদি পাশে কোনো প্রাইভেট হসপিটাল সেখানে শিফট করলে টাকাটা সরকার দিবে। এইভাবে আমরা ম্যানেজ করছি। এখন সরকারের এই ম্যানেজিং ক্যাপাসিটি নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তখন সেটা আমরা সেজন্য দায়ী থাকবো বা উত্তর দিতে হবে আমাদের। কর্মসংস্থানের কথা যেটা বললেন, আর আপনি আর একটা বললেন যে হামের যে আপনার তদন্ত কমিটি, এটা কিন্তু বিএনপিও, এই সরকারও কিন্তু হু এবং ইউনেস্কোকেও তদন্তে সংযুক্তি করার একটা পরিকল্পনা নিয়েছে, কিন্তু যে কেন এটা হলো। ইভেন এখন যে শিশু মৃত্যু হচ্ছে, 400-র মতো শিশু এখন ছাড়িয়ে গেছে। আমি গতকালকে রিপোর্ট বা তার আগের দিন রিপোর্ট বলছি, এই যে এখানে কোনো ম্যানেজমেন্টের সমস্যা আছে কিনা তার জন্য আমরা তদন্ত কমিটি করছি, মানে আমাদের কর্ডিয়ালিটিটা দেখেন। এখন আপনি আসেন কর্মসংস্থানের ব্যাপারে, দেখেন আমাদের একটা অঙ্গীকার যে আমরা আমাদের অর্থনীতিকে এবার 3 বছরের মধ্যে $1 ট্রিলিয়ন নিয়ে যাব, $1 ট্রিলিয়ন নিয়ে যাব। এর জন্য আমাদের যে কর্মযোগ্য বা কর্মসংস্থান, আপনার শিক্ষাক্ষেত্রে আমরা যদি আমাদের এই যে আপনার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেটা যে মানব সম্পদ, এটাকে আমার ব্যক্তিগত অভিমত যে এটাকে যদি আপনি এক্সপোর্ট করতে পারেন,
তাহলে কিন্তু অনেক টাকা ইম্পোর্ট হবে, যেটাকে রেমিটেন্স বলি আমি। এখন আমরা আমরা দেখি অদক্ষ শ্রমিক আমরা প্রচুর পাঠাই। তবে ওই যে একটা কথা বললেন না, আমি জাস্ট একটু ছোট, $1 ট্রিলিয়ন ইকোনমি, এটা কিন্তু ওই মিস্টার হাসান মামুনের মতো ইকোনমিস্টদের জন্য ঠিক আছে, তাদের ভাষা। জনগণ কিন্তু বুঝে যে সে তার সমস্যার সমাধান হচ্ছে কিনা, সে ভালোভাবে খেতে পড়তে পারছে কিনা, কাজ পাচ্ছে কিনা। সেটাই বলছি যে অর্থনীতিবিদের ভাষা আর তার পরিকল্পনা। ওইটা আমি টাইটেল দিয়ে আমি কথাটা শুরু করেছি, কিন্তু এখন এই যে যেটা বললাম যে কর্মসংস্থান হলে না মানুষের পেটের ক্ষুধা নিবৃত হবে। এখন এই কর্মসংস্থানের জন্য আমি বলছি যে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এটা থেকে যদি লাভবান হতে চান তাহলে আপনাকে স্কিল লেবার এবং সাথে সাথে তাদের ল্যাঙ্গুয়েজ যে ব্যারিয়ারটা আমাদের থাকে, এই দুইটার প্রতি আমরা নজর দিয়েছি। আমাদের ভোকেশনাল ট্রেনিং, পলিটেকনিক শিক্ষাকে আমরা গুরুত্ব দিয়েছি এবং সেইভাবে কাজও হচ্ছে এখন। যে স্কিল লেবারটা আপনি দেখবেন আমাদের বাংলাদেশিরা কখনো কোনো ডেস্ক জব করে, আপনারা যারা বিদেশে যান, মোস্ট অফ দি বাংলাদেশি হাতে গোনা কয়েকজন, সবই কিন্তু গ্রাউন্ড জব করে। আপনি দেখবেন মাদাম তুসোতে গেছি, দেখি টিকিট বিক্রি করে ভারতীয়রা, আর ওই আমরা যে লাইন ধরে কিনি আমাদের লাইন ঠিক করে বাংলাদেশিরা, যে কোনো জায়গায় দেখবেন আপনি। তা এই হলো আমাদের এই স্কিল লেবার পাঠালে আমাদের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আমরা পাবো। তারপরে দেখেন এই যে স্বাস্থ্যক্ষেত্রে আমরা যে এবার কর্মী নিয়োগের কথা বলছি, প্রায় 1 লক্ষ কর্মী নিয়োগ দেবো, 80% ওমেনদের দিব, যে এদের বলবো আমরা কেয়ার গিভার, যে বাড়ি বাড়ি যে স্বাস্থ্যের সমস্যাগুলোকে ছোটোবেলায় আমাদের যে বিসিজি টিকা দিতে আসছে, এরকম এটা কিন্তু বন্ধ, এইরকমই একটা আমরা প্রকল্প নিয়েছি। তারপর দেখেন আপনি এই যে খাল খনন প্রক্রিয়া, আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে কিন্তু আপনার ওই যে কি বলে বিনা টাকায় আর কি কাজের বিনিময়ে খাদ্য, না আমরা খাল খনন করেছিলাম, ওইটাকে বলা হয় আর কি মানে টাকা ছাড়া আর কি, যে স্বেচ্ছাশ্রম, সরি শব্দটা, স্বেচ্ছাশ্রমে এবার কিন্তু সরকারি পর্যায়ে খাল খনন করা হচ্ছে। এবং এই খাল খননের ফলে দেখবেন যে কত লোকের কর্মসংস্থান হবে। এই খাল খননের তো বেনিফিটটা আমি আর বলতাম না, বেনিফিটটা আপনারা সবাই জানেন। এখানে একটা বিরাট আপনার কর্মযোগ্য হবে এবং হচ্ছেও সেটা। এডুকেশন সেক্টরে যদি এটা করতে পারি, আমরা যদি ম্যান পাওয়ার এক্সপোর্ট করতে পারি, এটা একটা বিরাট কর্মযোগ্য হবে। আর এই যে আমরা যে ইকো পার্ক করছি, তারপরে আপনার এই যে বিভিন্ন রকম আপনার যে ক্ষুদ্র কুটির শিল্প, এগুলোকে জানাচ্ছি। আরেকটা কথা দেখেন যে আমাদের দেশের প্রধান শত্রুটা কি, এটা আপনাকে বুঝতে হবে। প্রধান শত্রুটা হলো দুর্নীতি। আমরা বইতে পড়েছি যে প্রধান শত্রু মানুষের ক্ষুধা, প্রধান শত্রু মানুষের ক্ষুধা। পৃথিবীর মানুষের প্রধান শত্রু সভ্যতার বিকাশের থেকে যখন শুধু গল্প শুরু করেন, কিন্তু আমি দেখি আমার দেশেও প্রধান শত্রু ক্ষুধা, কিন্তু দারিদ্রতা, এটা কিন্তু আমাদের দেশের শত্রু। কিন্তু আমি মনে করি টপ প্রায়োরিটি হলো করাপশন। এই করাপশনকে যদি আমরা মোকাবেলা করতে পারি, করাপশনকে যদি আমরা যতটা, আপনি একদম ডক্টর ইউনূসের মতো বলতে পারবেন না জিরো করাপশন হবে, ওই যে কি দারিদ্রতাকে আমি জাদুঘরে নিয়ে যাব। উনি বলেছেন, উনি কিছু করেননি তো, মানে উনি কি করেছেন এবং দায়িত্ব নিয়ে দেশেও বলেননি, দায়িত্ব নেওয়ার পর একবারও বলেননি যে জিরো করাপশন, জিরো এমিশন, জিরো আনএমপ্লয়মেন্ট। এটা আমি ওনারা এই যে 3-0 একটা এটা বলছি, যে আমি যদি বলি যে দুর্নীতিতে দেখলাম আমাদের প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় যে জিরো টলারেন্স, এটা আপনি মুখে বলতে পারেন, কিন্তু তার মানে এই না যে আপনি এই দুর্নীতিকে লাগাম টেনে ধরতে হবে, এটাকে কন্টেইন করতে হবে। যে এই দুর্নীতিটা যদি আপনি কন্টেইন করতে পারেন, আমাদের দেখেন এই যে উমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমরা যে ফ্যামিলি কার্ড দিলাম, অনেকে বলে এই টাকাটা আমরা কোত্থেকে পাচ্ছি। আমরা প্রত্যেকবার বলছি যে অর্থ মন্ত্রণালয় থোক বরাদ্দ দিচ্ছে। একজন ইকোনমিস্ট আমাকে বলল যে এটা পারে না, অর্থ মন্ত্রণালয় থোক বরাদ্দ দিতে পারে। আমি এবার খোঁজ নিয়ে দেখলাম দিতে পারে। আমি তো অর্থনীতিবিদ না, আমি দুইজনের কথা শুনে যেটা বললাম সেটা আপনাকে রিলে করলাম। আপনাদের কৃষিকাজ দিচ্ছি, খেলোয়াড়দের দিচ্ছি, ইমাম মুয়াজ্জিনদের দিচ্ছি, এইভাবে আপনার ভালনারেবল যে জনগোষ্ঠীগুলো আছে তাদের এম্পাওয়ারমেন্টের জন্য, কর্মসংস্থানের জন্য, এবং এর ফলে যে কর্মসংস্থান বৃদ্ধি হবে তা সে গল্প যদি শুনতে চান তাও অনেক বড় হয়ে যাবে। যে একটা মহিলা 2,500 টাকা দিয়ে তিনি কিভাবে সঞ্চয়টা করবেন,
সেই গ্রামের অর্থনীতি। যদি একটা গ্রামে 50টা পরিবার থেকে 50টা পরিবার 2,500 টাকা করে পায়, তো ওই দোকানের অর্থনীতি ওই এলাকার অর্থনীতি তো এমনি ভাইব্রেন্ট হবে। একটা দোকানে যদি আপনার আগে বিক্রি হতো 10,000 টাকা, এখন যদি 20,000 টাকা বিক্রি হয়, ও 2টা কাজের লোক রাখতে হবে। এইভাবে অনেক কথা আছে। এবং আমরা আরেকটা পলিটিক্যাল সিদ্ধান্ত নিয়েছি, এই সিদ্ধান্তটা স্বাধীনতার পরে কোনো সরকার নেয়নি, যে আর্থিক কোনো প্রতিষ্ঠানে রাজনৈতিক কোনো নিয়োগ হবে না। আপনি জানেন যে আমি 91 সাল থেকে সরকার সম্বন্ধে আমার একটা আইডিয়া আছে। সেটা বলছেন দেশের সর্বোচ্চ, ওইটা আমি বলবো, আপনি ওটা বলবেন না আমি জানি, ওটা মাথায় রেখে আমি কথাটা বলছি। যে দেখেন, যে আগে ছাত্র নেতারা বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান মেম্বার হইতো, বিভিন্ন প্রতিষ্ঠানে। সরকার আমরা দেখেছি যার ব্যাংক অ্যাকাউন্ট নেই সেও ব্যাংকের ডিরেক্টর। না, এটা সরকার দিত, এটাকে আমি সরকার দিত, জাস্ট তার একজন লোক রাখতো টু লুক আফটার, অথবা সরকারের কিছু জানানোর জন্য, অথবা প্রোভাইড করার জন্য, অথবা এইগুলো। এটা আপনার এই সরকার না, স্বাধীনতার পর থেকে আপনি দেখেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই প্রবণতা রয়েছে, এবং অন্য দেশেও কিন্তু আছে। আপনি বাংলাদেশে বলে যাবেন, অন্য দেশেও কিন্তু এই প্রবণতা আছে, তার সরকারি দলের বিভিন্ন লোককে বিভিন্ন প্রতিষ্ঠানে বসিয়ে দেওয়া। আমরা বলেছি এবার যে আর্থিক প্রতিষ্ঠানে আমরা কোনো দলীয় লোক নিয়োগ দিব না। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমাদের বড় ভাইরা দেখলাম অমুক ব্যাংকের মেম্বার, ডিরেক্টর। আওয়ামী লীগের আমলেও দেখেছি, 91 সালে বিএনপি আমলেও দেখেছি, 2001 সালেও দেখেছি, আওয়ামী লীগের প্রত্যেকটা আমলে দেখেছি। এবার এবং জাতীয় পার্টির আমলের সময় আপনি দেখবেন, জাতীয় পার্টির সময় হচ্ছিল, শেখ মুজিবের সময় হচ্ছিল। এখন কিন্তু আমরা এটা পলিটিক্যালি সিদ্ধান্ত নিচ্ছি, এখন আর কোনো এটা দিব না। এখন আপনি বলতে পারবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নাকি বিএনপি করে, আপনার কি মনে হয়? আপনাকে বলতে পারবেন উনি আমাদের দলের কোনো পর্যায়ে কোনো মেম্বার আছে? আপনি বলবেন যে নির্বাচনী পরিচালনা কমিটি। আরে ভাই, নির্বাচনী পরিচালনা কমিটি আমাদের 5টা, প্রত্যেক দলের এরকম 8-10টা নির্বাচনী পরিচালনা কমিটি। সেখানে বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে, আমি করি পলিটিক্স, আমি নির্বাচন করছি, আমি আবার নির্বাচন কমিটির মানুষ। আবার আমি নির্বাচনটা দূরের থেকে দেখা এবং ভিতরে যারা আমরা থাকি আমাদের দেখা একরকম হয় না। আমাদের নির্বাচন কমিটিতে আপনি বিএনপি করেন, আপনি থাকতেই পারেন, নির্বাচন পরিচালনা কীভাবে করছে বিএনপি, বা আপনি কিছু বুদ্ধি পরামর্শ দিলেন, জামাতকেও দিতে পারেন, আওয়ামী লীগকেও দিতে পারেন, সবাইকে দিতে পারেন। তার মানে এনে আপনি আমার দলের লোক। আমার একটা নির্বাচন পরিচালনা হচ্ছে, আমি একজন বিশেষজ্ঞকেও সেখানে একটা 4টে না 5টা কমিটি হয়েছে, একটা কমিটির 33 নম্বর একটা লোক মেম্বার, তিনি আমাদের নির্বাচনের পরিচালনা কমিটির, তাকে তত্ত্বাবধান করার জন্য আরেকটা কমিটি, তাকে তত্ত্বাবধান করার জন্য আরেকটা কমিটি, তাকে 4 নম্বর কমিটি আমি দেখলাম, সেই কমিটির 33 নম্বর মেম্বার। এগুলো বিশেষজ্ঞ অনেক লোক আছে। তাদের আপনি বিএনপি সিল লাগাই দিলেন। আমাদের তো একটা স্ট্রাকচার আছে, সারা দেশে আমাদের আন্তর্জাতিক স্ট্রাকচার আছে, ডোমেস্টিক স্ট্রাকচার। সে স্ট্রাকচারের মানুষ তো তিনি নান, কিন্তু বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির। আর এবার আসেন সেকেন্ড কথায়, আপনি বলবেন যে দলীয় লোক, উনি কিন্তু আমাদের দলের আদর্শ ধারণ করে, তা বলছি না। আমার কাছে দলীয় লোকের কোনো প্রবলেম নেই, যদি সে পারফর্ম করতে পারে, তার যোগ্যতা থাকে, আমি সেইটা আপনার কাছে বলছি। সুতরাং আমাদের এই বর্তমান যে তারেক রহমানের নেতৃত্বে সরকার, দেখেন এই সরকার ভেরি মাচ অ্যাজাইল ইন হিজ ওয়ার্ক। 24/7 আমাদের মন্ত্রিসভা, আমাদের প্রধানমন্ত্রী সহ সবাই কিন্তু আপনার তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের ইকোনমিক্সকে ভাইব্রেন্ট করবার জন্য, রাজনৈতিক পরিস্থিতি। একজন মন্ত্রীকে দেখলাম, তিনি বলছেন যে এত পরিশ্রম জানলে মন্ত্রী হতেন না। না, তাহলে তো রাজনীতি করার দরকার ছিল না। পরিশ্রম তো রাজনীতি করলে পরিশ্রম করতে হবে, এটা হয়তো তিনি কথার কথা বলছেন। কিন্তু আপনি দেখবেন যে আমাদের কর্ডিয়ালিটি, জুলাই সনদের ব্যাপারে আমাদের কর্ডিয়ালিটি যে আপনারা দেখেছেন, আপনাদের অর্থনীতিকে উন্নতি করবার জন্য আমাদের কর্ডিয়ালিটি দেখেছেন, এবং তৃণমূল পর্যায়ে মানুষকে আপনার কর্মযজ্ঞে দিয়ে যাওয়ার জন্য, এম্পাওয়ারমেন্ট করার জন্য আমাদের বিভিন্ন সামাজিক উদ্যোগগুলো, যে ফ্যামিলি কার্ড বললাম, কৃষি কার্ড, হেলথ কার্ড, স্বাস্থ্য। দেখেন এই যে ধর্মীয় প্রতিষ্ঠানে যে আমরা টাকাগুলো দিচ্ছি, ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের, এর কিন্তু একটা বিরাট ডিভিডেন্ড আছে। আমরা কেউ এটা অলক্ষ্যে ভুলে যাই যে সমাজে যদি আপনি নৈতিকতার উন্নতি না ঘটাতে পারেন, তাহলে দুর্নীতি বলেন আর সন্ত্রাসী বলেন, এটা কমানো কিন্তু খুবই চ্যালেঞ্জিং ব্যাপার হবে।
অতএব এই আমি আসছি। নৈতিকতা বাড়ে কখন? মানুষ যখন ধর্মের প্রতি আকৃষ্ট হয়, এবং ধর্মগুরুরা যখন মানুষের বাড়ি চায়া চিনতে ভাত খায় তখন তাদের শ্রদ্ধাবোধ থাকে না। আমরা ওই জায়গাটা অ্যাড্রেস করেছি, যত ধর্মগুরুদের শ্রদ্ধাটা থাকুক, যাতে মানুষ অন্তত নীতি নৈতিকতাটা শিখুক, ধর্মের প্রতি একটা আকৃষ্ট থাকুক। মিস্টার হাসান মামুন, আপনি বলতে চাইছিলেন শিক্ষার কথা শুনছিল না আপনি মিস্টার আজিজুল বারী হেলালের বক্তব্য। বিএনপির ইশতেহারে, নির্বাচনী ইশতেহারে কয়েকটা অঙ্গীকার স্পষ্টভাবে ছিল। শুধু বিএনপি না, যারা নির্বাচনে অংশ নিয়েছে তারা সবাই এক ধরনের প্রতিযোগিতা করে বলছিল যে জিডিপির কত শতাংশ শিক্ষা স্বাস্থ্য খাতে দেওয়া হবে, কেউ কেউ এটাকে 7% পর্যন্ত নিয়ে যাওয়া। তো বিএনপি একটু রিজনেবল ছিল, আমি বলবো। বিএনপি বলেছে যে 5% দিকে যাওয়ার চেষ্টা করবে এবং ধাপে ধাপে, মানে তাদের মেয়াদে 3 বছরের মধ্যে, এই বছর কিছুটা বাড়াবে ইত্যাদি। তো সেটা আমরা দেখতে চাবো যে এই যে এখন তো আছে শিক্ষা খাতে বরাদ্দ সম্ভবত 1.3%, আর স্বাস্থ্য খাতেও ওই রকমই, মানে কম, দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম। সবচেয়ে কম। ইউনেস্কো যেটা বলে তার ধারে কাছেও আমরা যেতে পারিনি এবং সেই চেষ্টাও নেই। আচ্ছা, তো সেই প্রয়াসটা আগামী বাজেটে সবাই দেখতে চাবে। এবং এই যে হামকে ঘিরে যে অবকাঠামোর সীমাবদ্ধতা সামনে আসছে, উপজেলা জেলা পর্যায়ে দেখা যাচ্ছে কোনো চিকিৎসাই দেওয়া যাচ্ছে না হামে আক্রান্ত শিশুদের, এবং তারা ওখানে চিকিৎসা না পেয়ে দেরি করে আসার কারণে তাদের রোগটা অ্যাড্রেস করা যাচ্ছে না, এবং মৃত্যুর কারণ নাকি মূলত এটাই। শুধু যে টিকা না পাওয়া তা না, শুধু যে পুষ্টিহীনতা তা না, শুধু যে ভিটামিন এ এর অভাব তা না, এই যে দেরিতে হাসপাতালে আসা, যেমন হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আমরা দেখি যে সময়টা গুরুত্বপূর্ণ, তো দ্রুত হসপিটালাইজড হলে অ্যাড্রেস করা যায়, তো সেটা করা যাচ্ছে না। আর তার মানে হচ্ছে যে এই চিকিৎসা অবকাঠামোর মধ্যে বিরাট ঘাটতি আছে। আচ্ছা, শুধু দালান কোঠার ঘাটতি না, মানে সফটওয়্যারের ঘাটতি আছে ভেতরে, চিকিৎসকের মান, চিকিৎসকের প্রোটোকল মান্য করে চিকিৎসা দেওয়া, এই জায়গাগুলোতে ঘাটতি আছে। আচ্ছা, আপনি শিক্ষার কথা বলছিলেন, তো শিক্ষা নিয়ে কিন্তু এর মধ্যে কয়েকটা সেমিনারও হয়েছে বাজেট সামনে রেখে। আমি গণস্বাক্ষরতা অভিযানের একটা সেমিনার দেখছিলাম, তো সেখানে রাইটলি বলা হয়েছে যে শিক্ষা তো আসলে ব্যয় না, এটা হচ্ছে বিনিয়োগ, এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ মানব সম্পদ খাতে। তো এই বিনিয়োগটা আমরা কোথায় করব? আমরা কি, যেমন শেখ হাসিনা সরকারের আমলে কিন্তু শিক্ষায় বিনিয়োগ যেটা হয়েছে সেটা মূলত ইট কাঠে হয়েছে, দালান কোঠায় হয়েছে, এবং এটা নিয়ে দুর্নীতি হয়েছে ব্যাপক। অর্থাৎ সরকার শিক্ষা বিস্তারে অবদান রাখার বদলে দুর্নীতি প্রসারে অবদান রেখেছে। তো বিএনপি সরকারের কাছে প্রত্যাশা হবে যে ইটকাঠের উন্নয়নের বদলে শিক্ষকদের পেছনে যদি বিনিয়োগটা বাড়ে, যেমন প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি, এটা দাবি। তো এই দাবি মানে আমরা দেখতে চাবো যে এই দাবির ক্ষেত্রে সরকার কি ধরনের সহানুভূতি দেখায়। আচ্ছা, আরেকটা হলো যে এই যে অবৈতনিক শিক্ষার, মানে সেখানে অগ্রগতি আনা। তারপরে একটা ভালো কর্মসূচি চালু হয়েছে যে মিড ডে মিল চালু হয়েছে। জি, অনেকগুলো মানে ছোট ছোট উদ্যোগ, কিন্তু এগুলো মানে মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ তৈরি করছে যে সরকার মানে জনকল্যাণে শুধু না, মানব সম্পদ উন্নয়নে আগ্রহ দেখাচ্ছে। এটা কিন্তু তারই অংশ। মিড ডে মিলের কারণে অবশ্য আবার ডিমের দাম বেড়েছে বলে বাজারে প্রচারণা আছে, কারণ সরকার একত্রে অনেক ডিম কিনছে। সরকার কোনো কিছু কিনলে তার দাম বেড়ে যায়। বৃষ্টিবাদল দেশে প্রচুর হচ্ছে, কোনো কোনো এলাকায় অনেক বেশি মাত্রায় হচ্ছে। আমরা হাওরে একটা ডিজাস্টার দেখেছি, প্রায় 10% হাওর এলাকায় নাকি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, ডেইলি স্টার, অ্যাকর্ডিং টু ডেইলি স্টার। তো সেখানে সরকার বলছে যে তাদেরকে 3 মাসের জন্য সহায়তা দেওয়া হবে, আর্থিক সহায়তা। সেটা ঠিক আছে, ক্ষতিপূরণ তো করতেই হবে, কিন্তু আগামীতে আমরা দেখতে চাবো যে হাওরটা কিভাবে সরকার ম্যানেজ করে। কারণ হাওরে একটাই ধান হয়, বোরো ধান, এবং বোরোটা আমাদের প্রধান ফসল, এর সঙ্গে খাদ্য নিরাপত্তার সরাসরি সম্পর্ক। তো হাওরে ডিজাস্টার মোকাবেলার চেষ্টা তো অনেকদিন ধরে হচ্ছে, এই খাতে অর্থ ব্যয় হচ্ছে এবং দুর্নীতি হচ্ছে, কিন্তু হাওরের প্রকৃত নিরাপত্তা সুরক্ষা কৃষকদের হচ্ছে না। আর ধান একবার হারালে কিন্তু আপনি টাকা দিয়ে বাজারে অর্থ সরবরাহ বাড়াতে পারেন, কিন্তু যে ধানটা নষ্ট হলো সেটা কিন্তু খাদ্য নিরাপত্তায় সংকট তৈরি করবে। মানে ওইটার পরিপূরণ করা কিন্তু সম্ভব না টাকা দিয়ে, হয়তো ইম্পোর্ট করতে হবে চাল।
চাল কিন্তু কিছু কিছু আমরা ইম্পোর্টও করি মাঝে মাঝে, যদিও বলা হচ্ছে যে চালে আমরা স্বয়ংসম্পূর্ণ। আচ্ছা, তো আর একটা হলো যে এই সরকার ধান চালের দাম নির্ধারণ করেছে, সেটাও বোধহয় একটু রিভিউ করা প্রয়োজন, কারণ কৃষকদের কিন্তু উৎপাদন ব্যয় বেড়েছে। উৎপাদন ব্যয় বাড়লে ধান চালের দামটা ওইভাবেই নির্ধারণ করা দরকার যাতে সে লাভবান হয়, অন্তত ক্ষতিগ্রস্ত না হয় অ্যাটলিস্ট। আর হলো যে এটা যদি অ্যাড্রেস করা না হয় তাহলে কিন্তু কৃষিতে নিরুৎসাহ তৈরি হতে পারে, মানে উৎসাহহীনতা, এবং দেখা গেল যে আগামী মৌসুমে, আগামী আমন মৌসুমে কৃষক উৎসাহী হচ্ছে না, হয়তো অন্য ফসলের দিকে ঝুঁকছে। এই ব্যাপারগুলো ঘটতে পারে। তো কৃষিতে মনোযোগ বহাল রাখতে হবে সরকারকে অবশ্যই, কারণ আমরা দেখছি যে এই ইরান যুদ্ধ ঘিরে কিন্তু সারা দুনিয়াতেই কৃষি পণ্যের দাম বৃদ্ধির একটা প্রবণতা দেখা যাচ্ছে। এর মধ্যে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে, আমাদের দেশেও অ্যাড্রেস করতে হয়েছে, আন্তর্জাতিক বাজারেও বেড়েছে। তারপর চালেরও সংকট হতে পারে যদি রাইস প্রডিউসিং দেশগুলোতে একযোগে জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যাহত হয়, তাহলে কিন্তু আমরা কেউ কারো কাছ থেকে ইম্পোর্ট করতে পারবো না, এরকম একটা সংকট হতে পারে। আর সরকারকে মানে বাজেটের মধ্যে যেটা দেখাতে হয়, বিশেষ করে নতুন সরকারকে, সেটা হলো যে শুধু আয় ব্যয়ের একটা হিসাব না, তাকে দেখাতে হয় যে তার অর্থনৈতিক দিগদর্শনটা কী, মানে অর্থনীতি ম্যানেজ করার ক্ষেত্রে এবং জনজীবনের সমস্যাগুলো অ্যাড্রেস করার ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গিটা কী, সেটা প্রকাশ যেন পায় এবং মানুষ যেন আশ্বস্ত হতে পারে যে সরকার আমার সমস্যার ব্যাপারে সহানুভূতিশীল শুধু না, আমার ভবিষ্যতের ব্যাপারেও তার একটা দৃষ্টি রয়েছে। তো এইগুলো মানে আমরা আশা করব। আপাতত দেখা যাচ্ছে যে সরকার ওই যে পুরনো ধারায় বাজেট বাড়ানোর একটা প্রক্রিয়ার মধ্যে আছে। 9 লাখ কোটি টাকার বেশি বাজেট এবার হবে, যদিও এটা নিয়ে সমালোচনা আছে যে এত বড় বাজেট করার প্রয়োজন আছে কিনা, প্রতিবারই কথাটা ওঠে। আবার এটাও বলা হয় যে উচ্চাভিলাষ কিছুটা থাকা ভালো, না হলে আমরা কাছাকাছি যেতে পারবো না। সেটা ঠিক আছে, কিন্তু এই রাজস্ব আহরণে তো মনোযোগটা বাড়াতে হবে, নাহলে আমাদের কিন্তু ঋণ নির্ভরতা, শুধু বিদেশি ঋণ না, বিদেশি ঋণ যখন আমরা পাবো না তখন ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা বাড়তে পারে। সে কারণে বেসরকারি খাতে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হতে পারে। বেসরকারি খাতে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হলে আমরা কিন্তু এই যে কর্মসংস্থানের যে লক্ষ্য, সেটা অর্জন করতে পারবো না। এবং সরকার যে সব কর্মসূচি নিচ্ছে, যে কার্ড বিতরণের, যেটা হেলাল ভাই বললেন, এই কার্ড বিতরণ করে কিন্তু আপনি টেকসই দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারবেন না। আপনাকে দেশে বা দেশের বাইরে কর্মসংস্থান বাড়াতেই হবে। আর এটা না হলে আমাদের এই যে রিজার্ভ পরিস্থিতির উন্নয়ন, আমাদের আমদানি সক্ষমতা বাড়ানো, এবং আমরা যদি বিনিয়োগে বেশি করে যাই তখন তো আমাদের এই যে আমদানি করতে হবে বেশি করে, আমাদের রিজার্ভে যাতে টান না পড়ে। এবং ইরান যুদ্ধের মতো পরিস্থিতি কিন্তু আবারও দেখা দিতে পারে। ইরানে কিন্তু মানে হরমুজে কিন্তু সংকট সমাধান হয়নি, দুই পক্ষই আবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তো দীর্ঘমেয়াদী সংকট বা এই যে যেটাকে বলা হচ্ছে মানে মানে থেকে থেকে যুদ্ধ মধ্যপ্রাচ্যে চলতে থাকলে আমাদের কিন্তু জ্বালানি নিরাপত্তাহীনতায়ও পার্মানেন্টলি পড়ে যেতে হতে পারে। জিল্লু ভাই এখন প্রশ্ন করছে না, আমি তার প্রশ্নের উত্তর দিতে হবে এখন। মানে আপনি যদি ওগুলো অ্যাভয়েড করতে চান তাহলে আমি অ্যাভয়েড করছি না। আমি যেটা বলছি যে এই যে ধান চালের কথাটা খুব রাইটলি বলেছেন। আমি গত 2-3 দিন আগে সরকারের যে ধান চাল ক্রয় হয় তার উদ্বোধনী অনুষ্ঠান করে আসলাম, খুব সম্ভব 2টা করলাম। 1440 টাকা করে ধানের মন সরকার নির্ধারণ করেছে, 36 টাকা করে কেজি। জিল্লু ভাই সত্যি বলতে কি, আমি এই উদ্বোধনের 2 দিন আগে এখন এলাকার থেকে আসি, একটা বাজারে অনেক লোক আমাকে ঘিরে ধরে, তারা আমাকে বলে যে ভাই আমরা তো 800-900 টাকা করে ধানের মন বিক্রি করি, সরকার হয়তো 1100-1200 টাকা করে দিবে, তাতে আমাদের কিছুটা পোষাবে বা পোষাবে না, কিন্তু ওই যে সরকার যেন আমাদের ধানটা কেনে, মানে প্রত্যেক উপজেলার লক্ষ্যমাত্রা থাকে 600 টন 500 টন, ওই উপজেলা দেখা যাচ্ছে 1000-2000 টন উৎপাদন হয়েছে। সবাই সরকারের কাছ থেকে টাকাটা চায়,
কিন্তু ওই যে আমাদের মধ্যস্বত্বভোগী এরা তো প্রাচীনকাল থেকে, এদেরকেও আপনি অ্যাভয়েড করতে পারেন না। এরা কৃষকের যখন ফরিয়া। টাকার দরকার হয়, আপনার কাছে 10 মণ চাল আছে, কিন্তু লোকটার এখন 500 টাকা দরকার, ও সাথে সাথে 1 মণ চাল বিক্রি করে দেবে অল্প টাকায়। আর সরকারের কাছ থেকে এই টাকাটা পেতে তার 7 দিন দেরি হয়। একটা ব্যাংকে 10 টাকা অ্যাকাউন্ট খুলতে হয়, 10 টাকা দিয়ে জনতা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয়। তো আমি সাথে সাথে কৃষি বিভাগের ওয়েবসাইটে গেলাম এবং কৃষি মন্ত্রণালয়ে যোগাযোগ করলাম, দেখলাম যে 1440 টাকা ধানের মণ দিছে। তখন আমি দেখলাম তাই তো কৃষকরা খুশি হবে। যেসব কৃষকরা আমাকে বললো যে 1200 টাকা বিক্রি করলেও হয়, তাই সরকার এবার যে 1440 টাকা ধানের মণ দিয়েছে। এবং আমরা ওই যে কৃষকের কৃষি কার্ড থাকতে হয়, ধান আগের থেকে নিয়ম, আমাদের কৃষক কার্ড না কিন্তু কৃষি কার্ড থাকতে হয়। আমরা এবার আরও সহজতর করলাম, যাতে যার আপনার ওই যে আইডেন্টি কার্ড থাকবে, অর্থাৎ জাতীয় সনদ যেটা ন্যাশনাল আইডি কার্ড, ওইটা থাকবে। ওইটাও যদি তার না থাকে, তাহলে তার জন্য কৃষি অফিসারের কাছে একটা লেখা থাকে যে একজন কৃষক, তাইলেও সে ধানটা বিক্রি করতে পারবে। আবার এই ধানটা কেনার সময় সরকার যেহেতু গুদামজাত করে, ওই ধানের ময়েশ্চারের পরিমাণটা দেখে। তা কৃষি অফিসার ওই যে যদি কোনো নিজস্ব কৃষক থাকে, দেখাচ্ছে তার ধানের ময়েশ্চারে সরকারের স্ট্যান্ডার্ড মাপ হলো 14 থাকতে হবে, 14 নিচে হলে সেই ধানটা কিনবে। 14 বেশি হলে, ময়েশ্চারের পরিমাণ 14 বেশি হয়ে গেলে, পানির পরিমাণ, তাহলে সরকার কিনবে না। কৃষি অফিসার এখানে একটা মতলববাজি করতে পারে, ওই মেশিন দিয়ে মাপে তো, যে আপনারটা কিনবো না, আপনারটা 16 আছে, দেখা যাচ্ছে আপনারটা প্রকৃতপক্ষে 8 বা 9। এই জায়গাটা তদন্ত ঠিক করবার জন্য সরকার এবার প্রশাসনকে সেইভাবে নির্দেশ দিয়েছে। কৃষকদের মধ্যেও একটা আমি কৃষকদের মধ্যে একটা কমিটিও করে দিয়েছি, যে অন্তত ওই নিজে দেখতে হবে ধানের মাপ, মানে ময়েশ্চারটা ঠিক আছে কিনা। তো মিক্স আপ, আপনার একটা ধানের সাথে আরেকটা ধানের মিক্স আপ 0.5% সরকার নেই। আপনি কৃষি অফিসার, আপনার ভালো লাগলো না, আপনি বলেন যে পয়েন্ট, এইটার জন্য আমরা একটা লুক আফটার কমিটি করে দিয়েছি। অর্থাৎ সরকার এই যে প্রান্তিক কৃষকদের উপরে আমরা এতটা কর্ডিয়াল। এখন আসেন যে বিনিয়োগ পরিস্থিতিকে আমাদের টাকাটা আসবে কোত্থেকে? এই যে 9,30,000 কোটি টাকার বাজেট দিব, 30 লক্ষ কোটি টাকা কিন্তু ঋণ আছে, এটা মনে রাখতে হবে। এইটা আবার বলতে গেলে আবার সেই উত্তরাধিকারের গল্প বলতে হবে। এইটাকে সামনে রেখে আমরা 9,30,000 কোটি টাকা দিব, এই টাকাটা আসবে কোত্থেকে? এখন আমাদের রাজস্ব খাতের যে আয়, তাছাড়া দেখেন সরকার এবার কিন্তু এই যে বিভিন্ন বিনিয়োগ কোম্পানির সাথে, ওই যে হংকং ভিত্তিক একটা কোম্পানি আছে, তারা যারা বিনিয়োগ করে, এদের সাথে যোগাযোগ করছে। এবং সবচেয়ে আমার ভালো লাগে, ওআইসির একটা মিটিং হয়েছে, হ্যাঁ, ওআইসির আর একটা মিটিং ওই যে আহমেদুল্লাহ পিলুর সাথে সরকার করেছিল, যে জাকাতের টাকাটা, আমাদের দেশের জাকাত ম্যানেজমেন্টটা যদি করতে পারি, আমরা প্রচুর লোক জাকাত দিই, ওআইসির একটা জাকাত ফান্ড আছে। আপনি এটা খারাপভাবে দিতে পারেন যে ভাই, তো ওআইসি ভুক্ত দেশগুলো, মুসলিম দেশগুলো, আমরা কিন্তু সেখানেও মানে সোর্সিং করছি। অর্থাৎ আমাদের আর একটা, উনি বলছেন যে ব্যাংক থেকে আমরা লোন নিয়েছি 1 লাখ কোটি টাকার মতো টার্গেট ছিল, তার কিছু অনেক শতাংশ নিয়ে গেছে। আমাদের টাকা কিন্তু ছাপায়নি, মূল্যস্ফীতি যে কোনো হয়, মানে রাজস্বে ঘাটতি আছে। মানে এটা আমাদের সরকারগুলোর গত 3টে সরকারের, মানে এই সরকার সহ, এবং দেখবেন যে আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকের থেকে রাজস্ব আদায় করতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের থেকে লোন নিয়েছি সবচেয়ে কম, বেশি নিয়েছি বাণিজ্যিক ব্যাংক থেকে, তাতে মূল্যস্ফীতি একটু কম হয়। আর হাওরের কথা বললেন, দেখেন হাওরে এবার যে বন্যা এবং অতি বর্ষণের ফলে যে জলাবদ্ধতা হলো, হাওরকে নিয়ে যে আপনার মতলববাজি করেছে, হাওরের ভিতরে রাস্তা করা, কিন্তু সরকার এবার 3 মাসের জন্য হাওরবাসীকে আপনার আর্থিক সহায়তা করছে এবং বিনামূল্যে সার বীজ দিচ্ছে। এবং ওইখানে ফ্যামিলি কার্ড আমরা যেটা ওই যে সোশ্যাল সেফটি, ওইটা কিন্তু এবার হাওরে সবচেয়ে বেশি দিচ্ছি আমরা। অর্থাৎ এই দান খয়রাতের অর্থনীতি করে যে উন্নতি করা যাবে, এই আপনার সাথে আমি একমত, এটা ঠিক। কিন্তু ইমার্জেন্সি বেসিসে আমরা কিন্তু হাওরে এই সমস্যাগুলো, আমি আসছি আপনার কাছে, আমি একেবারেই শেষ প্রান্তে 1 থেকে 1.5 মিনিট ক্লোজিং রিমার্কসের জন্য আলোচনাটা শেষ করতে হবে। জিল্লুর ভাই, আমি একটা জায়গায় জোর দিতে চাই, সামনে কিন্তু আরেকটা ঈদ আছে এই মাসের শেষেই। তো এই ঈদ ঘিরে অনেক কিছু ঘটবে, যেমন একটা ক্যাটল ট্রেড তো হবে,
আচ্ছা, এটা ঘিরে কিন্তু সীমান্তেও একটু অরাজকতা হতে পারে। ইতোমধ্যে সীমান্তে তো গুলিগালা হয়েছে, 2 জন মারা গেছে এতে, চোরাচালান ঘিরে ওদের অভিযোগ যে চোরাচালান। তো চোরাচালান তো কিছু হয়, সন্দেহ নাই, কিছু গরু চোরাচালান হতে পারে, মায়ানমার সীমান্ত দিয়ে হতে পারে, কিছু হয়। কিন্তু আমরা গরুতে অনেকখানি স্বয়ংসম্পূর্ণ হয়েছি, এটা ঠিকই আছে। তবে এটা ঘিরে কিন্তু দেশের ভেতরে অপরাধ বাড়তে পারে, যেমন মানে ছিনতাই, তারপরে ডাকাতি, এগুলো বাড়ার একটা চান্স আছে। এমনি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কিন্তু হচ্ছে না, উন্নতির লক্ষণ নাই, এবং শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা এগুলো আছে। পুলিশ সপ্তাহ হয়ে গেছে, তারেক রহমান সাহেব গিয়েছিলেন যথারীতি, এবং সেখানে পুলিশে কিন্তু বিনিয়োগ বাড়ানোর দাবি আছে। যেমন পুলিশের কিছু লজিস্টিক্স নষ্ট হয়েছে গণঅভ্যুত্থানের সময়, অস্ত্রপাতিও খোয়া গেছে, এগুলো উদ্ধার করার বিষয় আছে। আর আমাদের এমনি তো পুলিশকে আসলে চলতেও হয় অনেক ক্ষেত্রে চাঁদাবাজি করে, চাঁদাবাজি না করলে তার পক্ষে চলাই সম্ভব, পুলিশের ফান্ডের সমস্যা আছে, জি, কারণ লজিস্টিক্স নাই, পুলিশের পোশাক পরিবর্তনের কথা বলা হচ্ছে, কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে পুলিশের জবাবদিহিতা বাড়ানো, আর হচ্ছে যে পুলিশ যেন নিরাপত্তা দেয় মানুষকে, শুধু না উদ্যোক্তাদের। উদ্যোক্তারা কিন্তু নিরাপত্তাহীন ছিল অন্তর্বর্তী শাসনামলে দীর্ঘ সময়, এবং বিশেষ করে মধ্য এবং নিম্ন পর্যায়ের উদ্যোক্তারা খুবই সাফার করেছে, উচ্চ পর্যায়ের উদ্যোক্তারাও সাফার করেছে। তো এটা কিন্তু বিনিয়োগ পরিস্থিতি খারাপ করেছে এবং আমাদের আয় পরিস্থিতিও খারাপ করেছে। তো এই দিকে যেন সরকার ইমিডিয়েটলি নজর দেয়। খুব ছোট্ট করে মিস্টার আজল বারী হেলাল। আমার বক্তব্য হলো যে দেখেন, আমাদের মধ্যে একটা যে পলিটিক্যাল হারমোনি তৈরি হয়েছিল ওই যে ফ্যাসিবাদকে ঘিরে, সেই ফ্যাসিবাদের পতন আমরা ঘটিয়েছি। এখন আমাদের সবারই উদ্দেশ্য ছিল একটা নতুন বাংলাদেশ, রাষ্ট্র মেরামত বলেন আর যাই বলেন, সেই নতুন বাংলাদেশে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি। বিশেষ করে আপনি মনে করেন আজকে যারা সরকারে আছেন, আমরা কিন্তু একটা পেন্সিল মানসিকতার মানুষ। আমি আরও একটা টকশোতে আপনাকে বলেছি যে আমাদের যদি ভুল হয়, আমাদের এই পেন্সিলের যেমন পিছনে ইরেজার থাকে, সেটা দিয়ে মুছে দিয়ে আমরা নতুন করে শুরু করতে পারি। কলম মানসিকতার দল বিএনপি না যে একরোখা হয়ে কাজ করবে। সুতরাং সবাইকে নিয়ে সরকার আপনার একটা উন্নত বাংলাদেশ, আমরা যেটা বলেছি যে বাংলাদেশ ফার্স্ট, আমাদের স্বার্থটাকে আমরা সামনে দেখব, আমরা শিক্ষা, জ্ঞান, বিজ্ঞানে উন্নতি লাভ করব, এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এই জন্য আপনি যদি এখনই সরকারের ক্রিটিক্সকে আমরা কিন্তু অভিনন্দন জানাই, আমরা সরকারের বিরুদ্ধে ক্রিটিক্স করবেন, এটাই স্বাভাবিক, এটা আমরা অভিনন্দন জানাই। কিন্তু আপনার রাজনৈতিক বিশৃঙ্খলা কিন্তু যে কোনো দেশের উন্নতিকে আপনার ঢেকে দিতে পারে। আপনি একটা নতুন সরকার, এখনও তার সেই প্রায়োরিটি 180 দিন পার হয়নি। এখনই যদি আপনারা কেউ রাজনৈতিক সেই দৈত্য দানবে, রাজনৈতিক বিশৃঙ্খলার যে দৈত্য দানব, রাজনীতি তো একটা ভালো জিনিস, দৈত্য দানবের গল্প শোনান, তখন কিন্তু এই প্রোভোকেটিভসগুলো অন্যকেও কিন্তু আপনাকে উত্তেজিত করে তোলে। সেজন্য আমাদের সরকার যদি আপনি মনে করেন যে আমরা কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছি, আপনারা যখন বলবেন সেটাকে কিন্তু আমরা মানে সম্মান করব, এবং আপনাদের যে ক্রিটিক্স এইটাই যে রাইট, এটা কিন্তু আপনারা মনে করলে হবে না। আপনাদের এই পদ্মা ব্যারাজের যেমন যেটা বললেন, তাই না, এর বিপক্ষে অনেক যুক্তি আছে না, অনেক যুক্তি আছে। সুতরাং আমাদের এই ন্যারেটিভ এবং পাল্টা ন্যারেটিভের গল্প যেন চলতে থাকে, কিন্তু তার জন্য একে অপরের উপরে আঘাত না করা হয়, একে অপরকে আঘাত করে রাজনৈতিক পরিমণ্ডলকে যেন অশান্ত করে না তোলা হয়, তাহলে আমরা কিন্তু 24-এর চেতনাকে আমরা পরাজিত হয়ে যাবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার হাসান মামুন এবং মিস্টার আজল বারী হেলাল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম সরকারের প্রায়োরিটি নিয়ে। নিঃসন্দেহে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিঃসন্দেহে বৈদেশিক সম্পর্ক, নিঃসন্দেহে আমরা রাজনৈতিক অন্তর্ভুক্তির প্রশ্ন, এইসব বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে, করা উচিত। এবং এই সমস্যাগুলো আছে, আরও হাজারটা সমস্যা আছে বাংলাদেশে, কিন্তু মূল জায়গা যেটা আলোচনা থেকে বেরিয়ে এসছে সেটা হচ্ছে যে আমাদের অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার শিক্ষা, স্বাস্থ্যে,
অবকাঠামো গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে বেশি যদি আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট চাই, বিনিয়োগটা খুবই ইম্পর্টেন্ট। সেটা অভ্যন্তরীণ বিনিয়োগ এবং সেই সঙ্গে বৈদেশিক বিনিয়োগ। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না, এবং কর্মসংস্থানের সঙ্গে প্রবৃদ্ধিরও সম্পর্ক আমরা আছে। কাজেই প্রধানত যদি শিক্ষা, স্বাস্থ্য এবং বিনিয়োগ এই তিনটা জায়গায় সরকার অনেক বেশি মনোযোগ দেয়, আমাদের বাকি সমস্যাগুলো সমাধান অনেক সহজতর হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য।